বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আমরা মূলত আজকে খুব ক্ষুদ্র পরিসরে একটা ক্লাস নিব, অর্থাৎ মূলত আমরা এর আগের ক্লাসে আমরা মূলত তোমাদের হচ্ছে আমি যে নতুন ব্যবস্থা চালু করছি এই বোর্ডের মাধ্যমে তোমাদের আমি চাইছিলাম যে সব কিছু দেখাবো এবং তোমাদের যে পড়াতে বুঝতে অসুবিধা হয় দেখে আমি দেখার চেষ্টা করছি। এখন মূলত এই রোজার মাস, অর্থাৎ তোমরা সবাই নিশ্চয়ই রোজা থাকো এবং আমিও ইনশাল্লাহ আল্লাহ যত হৃদায়তে আমি চাই যে রোজা থাকার। তো এই রোজার মাসে আমাদের পড়াটাকে আগিয়ে নেওয়ার জন্য আমি চাইলাম যে আজকে আমাদের যে মেরুদণ্ড পর্ব যেটা ভার্টিব্রাটা, এটা আমি আজকে শুরু করব। তো বিসমিল্লাহ করে আমরা শুরু করি ভার্টিব্রাটা। তো এই যে ভার্টিব্রাটা আমি আজকে প্রথমেই বলে দিই যে ভার্টিব্রাটা মূলত হচ্ছে এটা মেরুদণ্ড পর্বতের একটা অংশ, অর্থাৎ শুধুমাত্র মেরুদণ্ড প্রাণীরাই কিন্তু এখানে থাকবে। এছাড়া আর কোনো ধরনের প্রাণী তুমি এই ভার্টিব্রাটা পাবা না। তাহলে দেখো এরা মেরুদণ্ড হিসেবে পরিচিত, মেরুদণ্ড হিসেবে গঠন ও বৈশিষ্ট্যের বিরুদ্ধে যে গঠন এবং বৈশিষ্ট্য এর পরিপ্রেক্ষিতে এদেরকে মূলত 7টি ভাগে ভাগ করা হয়। কত? 7টি ভাগে। যেমন প্রথম উদাহরণটা হলো সাইক্লোস্টোমাটা। এদের যে সাধারণ বৈশিষ্ট্য আমি প্রথমে বলি যে এরা মূলত মেরুদণ্ড, এটা তোমরা একটা বৈশিষ্ট্যের সাথে লিখতে পারো। যে যখন উপরে লিখবো যে এই উপপর্বের প্রাণীরা মূলত মেরুদণ্ড নামে পরিচিত, সকল প্রাণীরই মূলত মেরুদণ্ড। তো এই যে দেখো এদের একটা বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে আসে লম্বাটে দেহ। এই যে দেহটা দেখো, এটা কিন্তু এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কিন্তু লম্বা। অনেক অনেক দেখবা যে পেট্রোমাইজন ছাড়া, এটা উদাহরণ কিন্তু পেট্রোমাইজন ছাড়াও অনেক অনেক জীব রয়েছে যারা মূলত এত লম্বা, যারা খাটো হতে পারে। তো সেক্ষেত্রে মূলত এদের মুখছিদ্র গোলাকার এবং চোয়ালবিহীন, অর্থাৎ এদের কিন্তু চোয়াল থাকে না। অর্থাৎ অনেকেরই রয়েছে যে আমাদের যে মানুষ, এরা কিন্তু 4 প্রকার দাঁত থাকে, কিন্তু 4 প্রকার দাঁত থাকলেও মূলত চোয়ালের সাহায্যে এরা খাদ্য চর্বণ করতে সাহায্য করে। কিন্তু এদের দেখো চোয়ালটাই নেই, এদের কিন্তু কোনো ধরনের চোয়াল নাই। তাহলে কি? মুখ্য ছিদ্র গোলাকার এবং চোয়ালবিহীন। এদের দেহে আইস বা যুগ্ম পাখনা অনুপস্থিত। তার মানে এদের দেহে যে আইস বা যুগ্ম পাখা, এটা কি? অনুপস্থিত। এটা মনে রাখবা। তাহলে এই যে এদের দেহে যে আইস বা যুগ্ম পাখা, এটা হবে কি? অনুপস্থিত। তারপরে ফুলকা ছিদ্রের সাহায্যে এরা কি করে? শ্বাস গ্রহণ করে। তাহলে এটা গুরুত্বপূর্ণ যে তারা কিসের সাহায্যে শ্বাস গ্রহণ করে? তারা ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস গ্রহণ করে। তাহলে আমি তোমাদের বৈশিষ্ট্যগুলো বললাম, প্লাস কি করলাম, তোমাদের এই জিনিসগুলো কি করে দিলাম, বুঝিয়ে দিলাম। তাহলে দেখো এদের কি দেহ? লম্বাটে দেহ, মুখ ছিদ্র, মুখটাই যে ছিদ্র, এবং চোয়ালবিহীন। এটা গোলাকার এবং কি চোয়ালবিহীন। এটা মনে রাখবো যে মানুষের কিন্তু চোয়াল থাকে, কিন্তু এদের কোনো চোয়াল নেই। এদের দেহে আইস বা যুগ্ম পাখনা অনুপস্থিত, মানে একবারে যুগ্ম পাখা ছাড়া তো তারা উঠতে পারে না, সেটা নাই। এবং ফুলকা ছিদ্রের সাথে তারা শ্বাস গ্রহণ করে, যেমন উদাহরণ পেট্রোমাইসিন। আচ্ছা, এবারে আসো, তোমাদের এটা তো তোমরা মোটামুটি বুঝে যাবা। এখন তোমাদের এই যে আরেকটা পর্ব রয়েছে যার নাম হলো কনড্রিকথিস। আমি জুম করে দিয়েছি তোমরা যাতে বুঝতে পারো। তো এর পরের যে পর্বটা আমরা বলবো, অর্থাৎ 2 নম্বর পর্ব, সেটা হলো কনড্রিকথিস। আচ্ছা, এ পর্বের সকল প্রাণীরা সমুদ্রে বসবাস করে। আমি তোমাদের বলেছিলাম যে একাইনোডার্মাটার অধিক প্রাণীরা কোথায় বসবাস করে? সমুদ্রে। কিন্তু এইখানের প্রাণীগুলো সমুদ্রে বসবাস করে এবং এদের কঙ্কাল তরুণস্থিময়। এই তরুণস্থিময়ের ইংলিশ আছে নাম কার্টিলেজ। এদেরকে বলা হয় স্কেলেটন কার্টিলেজ, অর্থাৎ এদের কঙ্কালের ইংলিশ স্কেলেটন এবং তরুণস্থিময়ের ইংলিশ হচ্ছে কার্টিলেজ। তবে স্কেলেটন কার্টিলেজ মুখছিদ্র দেহের অক্ষীয় দেশে অবস্থিত করে। তাহলে আমি তোমাদের বলেছিলাম যে অক্ষীয় অংশ এমন একটা অংশ যেটা তার কি মাথা চিহ্নিত করতে সাহায্য করে। এই যে মাথা, এইটা চিহ্নিত করতে তাদের সাহায্য করে, তাই অক্ষীয় দেশে অবস্থিত। দেহে প্লাইকয়েড আইস দ্বারা আবৃত, মাথার 2 পাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে। তাহলে এটা মূলত প্ল্যাকয়েড আইস দ্বারা আবৃত এবং তাদের যে ফুলকা ছিদ্র সেটা মূলত 5 থেকে 7 জোড়া। এখন একটু কথা বলি যে প্ল্যাকয়েডটা কি, প্রশ্ন আসতে পারে প্ল্যাকয়েড কাকে বলে। তা প্ল্যাকয়েড হচ্ছে এটা একটা আইস, যেটা মূলত হাতুড়ি মাছ, ইলিশ মাছে থাকে। মূলত এখানে আমাদের একটা মনে রাখতে হবে, কেউ যদি লেখে আমার ইলিশ মাছ, যে প্ল্যাকয়েড ইলিশ মাছের আইসে থাকে, এটা ভুল হবে। কারণ আইসের কিছু ধরন আছে, প্ল্যাকওয়েট, গ্যানওয়েট, টিনোয়েট, স্যানোয়েট, এগুলো হচ্ছে আইসের কিছু ধরন।
তার মধ্যে শুধু প্ল্যাকয়েডটা এই হাতুড়ি মাছে ব্যবহার হয়, এই হাঙ্গর মাছ, বরাত মাছ আর হাতুড়ি মাছ, এদের সকল বৈশিষ্ট্যের মধ্যে তোমরা প্ল্যাকয়েড আইসটা দেখবা। তো এটা তোমার একটা আইসের ধরন, এটা মনে রাখবা। কানকো থাকে না লেজের দুটি অংশ ভিন্ন আকৃতি, অর্থাৎ লেজের দুটি অংশ হচ্ছে হোমো সার্কেল। এটা মনে রাখবা, এটা মূলত হোমো সার্কেল, এটা হচ্ছে হেটারো সার্কেল, এটা মনে রাখবা। হেটো সার্কেলের উদাহরণটা হচ্ছে এইরকম, অর্থাৎ এইরকম লেজ আকৃতির উদাহরণটা হচ্ছে হেটারো সার্কেল। এই যে এটা হচ্ছে হেটারো সার্কেলের একটা উদাহরণ। তো তোমরা বুঝিয়ে গেলে সহজেই যে হেটারো সার্কেলটা দেখতে কিরকম। তাহলে এটা তোমরা সহজে বুঝতেছো, একটা মাছের তোমরা এইটা কিন্তু খুবই আসতে পারে পরীক্ষায়। তাহলে লিখবা যে এই পর্বের প্রাণীরা সমুদ্রে বাস করে, কঙ্কাল তরুণাস্তিমায়, মুখছিদ্র দেহের অক্ষীয় বরাবর এবং দেহ প্ল্যাকয়েড আইস দ্বারা আবৃত। তাদের 2 থেকে 5 7 জোড়া মূলত ফুলকা ছিদ্র থাকে, কিন্তু ইলিশ মাছে সেটা কম থাকে। তারপরে লেজের দুটি অংশ ভিন্ন আকৃতি, অর্থাৎ কি আকৃতি? হেটারো সার্কেল। এটা জুনিয়র বৃত্তি পরীক্ষা, তারপর বিভিন্ন বোর্ডের পরীক্ষা তোমরা পাবে। যেমন উদাহরণ হাঙ্গর মাছ, বরাত, হাতুড়ি মাছ, শেষ। তো এই জিনিসটা তোমরা বুঝে গেলা এতক্ষণ, এটা নেওয়ার পর নেই। এরপরে আসো কন্ড্রিক অস্টিকথিস। তো মনে রাখবা যে সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিস, অস্টিকথিস, এইভাবে মূলত পর্যায়ক্রমে জিনিসগুলো আসে। তো অস্টিকথিস এর ইংলিশ বানানটা মনে রাখবা, যাইলে তার টিচারের আকর্ষণটা তোমার প্রতি আসবে। এদের অধিকাংশ স্বাদু পানির মাছ, মূলত এটা হচ্ছে সল্টি, অর্থাৎ এদেরকে বলা হয় সল্টি, অর্থাৎ লবণাক্ত মাছ। তোমরা সমুদ্রে যতগুলো মাছ খেয়ে দেখবা সবগুলো দেখবা লবণাক্ত, তাই এটা একটা স্বাদু পানির মাছ। মুখছিদ্র দেহের সম্মুখ প্রান্তে, এই যে মুখছিদ্রটা, এটা দেহের সম্মুখ প্রান্তে। দেহে সাইক্লোয়েড, গ্যানোয়েড, টিনোয়েড ধরনের আইস থাকে। কি 3 ধরনের আইস? সাইক্লোয়েড, গ্যানোয়েড এবং টিনোয়েড। মাথার 2 পাশে 4 জোড়া ফুলকা থাকে, ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে, ফুলকার সাহায্যে দ্বারা শাসন কার্য চালায়। এটা তোমরা খুবই মনে রাখবা। আর লাস্ট যে অংশ, এটা তো মনে রাখতে হবে যে লেজের দুটি অংশ একই রকম, এই যে একই রকম, অর্থাৎ ডাব্লু শেপ, যেটাকে বলা হয় হোমো সার্কেল। ডাব্লু শেপ আকৃতির যে সকল তোমরা মাছগুলো দেখবে সেগুলো সবগুলি কোথায় পড়বে? হোমো সার্কেলে। তাহলে এখানে পড়বা যে অধিকাংশ মাছগুলোই স্বাদু পানির, অর্থাৎ নোনতা, এটা মনে রাখবা যে এরা মূলত নোনতা আকৃতির মাছ। দেহে সাইক্লোয়েড, গ্যানোয়েড, টিনোয়েড ধরনের আইস থাকে। কি 3টা ধরনের আইস থাকে, এটা কিন্তু আইসের প্রকারভেদ। তোমার যে মাছ যখন আইস ছাড়ায়, সেই 3টা আইস হচ্ছে এগুলো। মাথার 2 পাশে 4 জোড়া ফুলকা থাকে, 4টা ফুলকা থাকে। কানকো দিয়ে ঢাকা থাকে, ফুলকার সাহায্যে কি করে? শ্বাসকর্য চালায়। লেজের দুটি অংশ একই রকম, কিন্তু ওর আগের যে আমরা কন্ডাক্টিভ করছি সেটা হচ্ছে ভিন্ন রকম, অর্থাৎ হেটারো সার্কেল। আর এটা হচ্ছে হোমো সার্কেল। হোমো সার্কেলটা মূলত ডাব্লু শেপ, মনে রাখলে তোমরা পাবা। কাজ কয়েকটা দিছে দেখো, এই যে সমুদ্রের কয়েকটা মাছ দিছে, লইট্টা, রূপসাদা, পোয়া, কোরাল, পাবদা, কই, শিং, তারপরে এইলো মাগুর মাছ। এগুলো কি একই শ্রেণীভুক্ত মাছ? তো দেখবে যে না, এগুলো সবগুলো একই শ্রেণীভুক্ত মাছ না। কারণ এই যে রূপচাঁদা, এটা কিন্তু হেটারো, অর্থাৎ এই যে হোমো সার্কেলের আকৃতি, তার মানে এটা একটা অস্টিকথিস মাছ। তার মধ্যে আবার কিছু কিছু মাছ পাবা যেগুলো হলো কন্ড্রিকথিসের ইয়েও, যেমন কই মাছটা কিন্তু তোমার সরাসরি অস্টিকথিসে আসে না, তাহলে সেটা আবার কি পড়ে? আগের শ্রেণীটাতে বলতেছে কন্ড্রিকথিস। তাহলে এই কাজগুলো তোমরা মূলত করে নিবা। আচ্ছা, এখন আসো এই সকল প্রাণীগুলো পড়ার পরে তোমাদের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উভচর। এগুলো কিন্তু পড়াইলাম, এগুলো মাস মনে রাখবো। এরপরে উভচরের যে অংশ, যার ইংলিশ নাম অ্যামফিবিয়া, অর্থাৎ অ্যামফিবিয়া এটার ইংলিশ নাম। এখন এটা সব থেকে একটা গুরুত্বপূর্ণ কি, মেরুদণ্ডী প্রাণীরা মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে থাকে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাথে শ্বাসকর্য চালায় এবং পরিণত বয়সে ডাঙ্গায় বসবাস করে, তারাই উভচর। সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ যে উভচর কাকে বলে বা উভচর কারা, এগুলো গুরুত্বপূর্ণ। তো আমি বলি সংক্ষেপে যে এরা মূলত ফুলকার সাহায্যে শাসন কার্য চালাবে এবং এরা মূলত যখন ছোটকালে থাকবে, যখন তাদের বয়স থাকবে না, তখন মূলত তারা পানিতে বসবাস করবে। যখন বয়সটা বেড়ে যাবে, যখন তারা যুবক হয়ে যাবে, তখন মূলত তারা ব্যঙ্গাচী দশায় ডাঙায় বসবাস করবে। এই জিনিসটা মনে রাখবা। তাই এটাকেই অ্যামফিবিয়া বা উভচর বলা হয়। এগুলো কিন্তু সৃজনশীলে আসে। 4টা বৈশিষ্ট্য আমি বলে দিচ্ছি। দেহ ত্বক আইসবিহীন, কোনো ধরনের আইস নাই, দেখো নো আইস। ত্বক নরম ও পাতলা ও ভেজা গ্রন্থিযুক্ত। তোমার গ্রামে যাবা, যে দেখবা একটা ব্যাঙকে নেবা হাতে, দেখবা যে ওর গ্রন্থিগুলো নরম, ভেজা, এগুলার মানে গ্ল্যান্ডসগুলো যেগুলো হয়, বা গ্ল্যান্ডস বা টিস্যুগুলো সবগুলো ভেজা থাকে, এটা মনে রাখবা।
শীতল রক্তের প্রাণী সব থেকে মোস্ট এমসিকিউতে আসে যে সোনাব্যাগ কোন রক্তের প্রাণী, এটা হচ্ছে কোল্ড অর্থাৎ শীতল রক্ত, এদের দেহে রক্ত কম থাকে বা শীতল রক্ত, মনে রাখবো। পানিতে ডিম পারে জীবনচক্রে সাধারণত ব্যাঙ্গাচি দশায় দেখা যায়। কোন দশায় দেখা যায় তাদেরকে? ব্যাঙ্গাচি দশায়। তাহলে এই জিনিসগুলো মনে রাখবা যে তাদের দেহটা কি আইসবিহীন, ত্বক নরম পাতলা ভেজা গ্রন্থিযুক্ত শীতল রক্তের প্রাণী এবং পানিতে ডিম পারে, কিন্তু জীবনচক্রে সাধারণত ব্যাঙ্গাচি অবস্থায় দেখা যায়। উদাহরণটা আমি বললাম সোনালি আর কুনো ব্যাগ। তাহলে এই জিনিসটা কিন্তু মনে রাখে যে উভচরটা আসে, কিন্তু উভচরটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং এটা মূলত আসে। তাই এটা কিন্তু মনে রাখবা, 4টা বৈশিষ্ট্য: দেহ ত্বক আইসবিহীন, ত্বক গ্রন্থি ও ভেজাযুক্ত মানে গ্ল্যান্ডসগুলো ভেজা, এগুলো মনে রাখবা। তারপর শীতল রক্তের পানিতে বাড়িতে ডিম পারে, শেষ। এখন 5 নম্বর পর্ব আসো, যার নাম রেফটিলা। এই যে রেফটিলাটা, এটা কিন্তু আসে। এই 3টা বৈশিষ্ট্য ফির এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটার মধ্যে কি বলো, দেখো যে রেফটিলা মূলত উদাহরণ হলো টিকটিকি। টিকটিকি এটা কিন্তু বাড়িতে সব জায়গায় দেখা যায়, তোমরা ধরিয়াও দেখতে পারবা যে এটা মূলত মানে খুবই ইম্পর্টেন্ট এই টিকটিকিটা। দেখো এদের উদাহরণের মধ্যে এরা বুকে ভর করে চলে। তাহলে তোমরা মনে রাখবে যে সরীসৃপ প্রাণীগুলো এমন, যেমন সাপ, এরা কি করে বুক মাটির সাথে লাগিয়ে চলে, তাই সেগুলো কি উভচর একটা প্রাণী। তাহলে বুকে ভর করে চলে। ত্বক শুষ্ক, এই যে ত্বকটা কি তাদের শুষ্ক, আইস যুক্ত, এই যে আইস কি আছে যুক্ত। 4 পায়ে 5টি করে নখরযুক্ত আঙ্গুল থাকে, যেমন টিকটিকি আর কুমির, এগুলা মনে রাখতে হয়। যে তাহলে 3টে বৈশিষ্ট্য: দেহ বুকে ভর করে চলে, বুকে ভর করলো, ত্বক ও ত্বক শুষ্ক ও আইসযুক্ত, মানে যে ত্বকটা কি থাকে রাফ রাফ ত্বক থাকে এবং ত্বকে প্রচুর আইস থাকে। এই আইসটা আবার সাইক্লোইড গ্যানোয়েড টিনয়েড না, এগুলো তাদের বৈশিষ্ট্যের আঁশ। 4 পায়ে 5টি করে নখরযুক্ত আঙ্গুল থাকে, এই যে নখরযুক্ত আঙ্গুল। তাহলে গেল। এরপরে তো এগুলো কিন্তু সংক্ষিপ্ত করে পড়াচ্ছি, এগুলোর কোনো ইয়া করার বেশি না। তো পক্ষীকুলটা একটু বলি, যার নাম অ্যাভেস। দেহ ত্বক পালকে আবৃত, এই যে মাছ, এই যে দোয়েল, এই দোয়েলটা দেখাইলে তুমি বুঝবে যে এগুলা কি কি আছে। দেহ ত্বক পালকে আবৃত, এই যে 2টি ডানা, 2টি পা, একটি চোখ বিদ্যমান। ফুসফুসের সাথে বায়ুথলি থাকা, এই যে এটা খুব গুরুত্বপূর্ণ যে ফুসফুসের সাথে কি থাকায় তারা উঠতে পারে। ফুসফুসের সাথে একটা নরম বায়ুথলি থাকে, যা ফুসফুসে আমাদের সবারই থাকে, এটা আল্লাহ প্রদত্ত। সেই বায়ুথলি থাকা আমাদের থাকে না, আমাদের একটা রাফ বায়ুথলি থাকে, কিন্তু ওদের একবারে কি নরম বায়ুথলি। এই বায়ুথলি থাকায় তারা কি করতে পারে, ফ্লাই করতে পারে বা উঠতে পারে। আচ্ছা, তারা উষ্ণ রক্তের প্রাণী। মানুষ, ম্যামেলিয়া শ্রেণীর প্রাণী এবং অ্যাভেস শ্রেণীর প্রাণী, তারা দুইজনই উষ্ণ রক্তের প্রাণী, অর্থাৎ হট বা গরম রক্তের প্রাণী যেটাকে বলা হয়। হাড় শক্ত, হালকা ও ফাঁপা। তাহলে হাড় শক্ত এবং হালকা ও ফাঁপা, এই জিনিসটা গুরুত্বপূর্ণ যে তাদের হাড়টা শক্ত, হালকা এবং ফাঁপার কারণে তারা উঠতে পারে। তাহলে পাখিরা কেন উঠতে পারে, এটা একটা প্রশ্ন। যে মূলত তাদের বায়ুথলি থাকার কারণে তারা উঠতে পারে, এবং আরো পরিক্ষিপ্তি বলা যায় যে তাদের হাড় ফাঁপা এবং শক্ত হওয়ার কারণে তারা কি করে, ফালাই বা উঠতে পারে। তাহলে এই জিনিসগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় আসে, এগুলা খুবই মনে রাখবা। 3টা 2টা 5টা পয়েন্ট মনে রাখবা। প্রথমে কি করবো, দেহ পালকে আবৃত, এদের পালক আছে। বিড়ালের আবার পশম, এদের পালক। 2টি ডানা, 2টি পা, একটি চক্ষু বিদ্যমান। ফুসফুসের সাথে তাদের বায়ুথলি থাকায় উষ্ণ রক্তের প্রাণী। হাড় শক্ত, হালকা ও ফাঁপা, শেষ। এখন লাস্ট পর্বের একটা প্রাণী রয়েছে যেটার নাম ম্যামেলিয়া। ম্যামেলিয়া প্রাণীটা কিন্তু তোমাদের খুবই ভালোভাবে পড়তে হবে। এই যে স্তন্যপায়ী ম্যামেলিয়া, এখানে কিন্তু আমরা বসবাস করি। সৃজনশীলের নাম্বার প্রশ্নে এই ম্যামেলিয়া দিবেই। এমন প্রাণী জগৎ দিল যে ম্যামেলিয়াটা আছে। এখন ম্যামেলিয়া থাকলে তুমি কি করবা? তোমার মাথায় যদি কিছু না থাকে, যদি মাথায় না বুদ্ধি থাকে, তোমার আমাদের মানুষের বৈশিষ্ট্য লিখে দিলেই পেয়ে যাওয়া নাম্বার। মানুষের বৈশিষ্ট্য কি লিখতে পারো তোমরা? এই যে আমি এগুলো শেষে কিছু বানিয়ে দিচ্ছি তোমাদের, আগে এগুলো পরে। দেহ লোমে আবৃত, তুমি দেখবা মানুষের দেহে অনেক প্রকার লোম আছে। এই লোমগুলো মূলত মানুষের, একটা মানুষের খুঁজে পাবা না যে লোম নাই। চুল মানুষের দেহে থাকবেই, সেটা কোন জায়গায় অবস্থান করুক, তো চুল থাকবেই। স্তন্য প্রাণীরা সন্তান প্রসব করলো, তবে এর ব্যতিক্রম প্লাটিপাস। আমি প্লাটিপাসের ছবি দেখাইতে চাইছিলাম। প্লাটিপাস মূলত কখনো সন্তান প্রসব করতে পারে না, কিন্তু মানুষেরা জাইগোট কোষ গঠন করে ক্রোমোজোম অর্থাৎ 46টি ক্রোমোজোমের মাধ্যমে তারা কি করে, সন্তান প্রসব করতে পারে। কিন্তু এই প্রাণীটা প্লাটিপাস সন্তান গ্রহণ করে না। এরা মূলত উষ্ণ রক্তের প্রাণী। এখন এটার সাথে আমি বানিয়ে দিতে পারি, এদের প্রায় অনেকের মানুষের হিমোগ্লোবিন থাকে। এটা আমরা একটা বানিয়ে দিতে পারি যে এদের কি থাকে, হিমোগ্লোবিন। রক্তে হিমোগ্লোবিন থাকার কারণে রক্ত লাল হয়। চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে, এটা আমরা জানি 4 প্রকার থাকে।
লিখবা অগ্রপেশন, পেশম, চর্বণ, তারপরে তোমার কর্তন, এটা লিখে দিলে শেষ। শিশুরা মাতৃদুগ্ধ পান করে, এটা তোমরা অবশ্যই পাবা। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ, এই যে পেরিকার্ডিয়ামে যে হৃৎপিণ্ডগুলো আছে, পেরিকার্ডিয়ামে আমরা 4টা হৃৎপিণ্ড কিন্তু পড়ছিলাম, 4 প্রকোষ্ঠ হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড আমরা ক্লাস 7-এ পড়ছিলাম, তখন তোমরা দেখতে পারো যে ওখানে 4 প্রকোষ্ঠ হৃৎপিণ্ড ছিল। ত্বকে বিভিন্ন ধরনের গ্রন্থি বিদ্যমান, আমাদের বিভিন্ন ধরনের গ্রন্থি আছে না, আমাদের বিভিন্ন সেল টিস্যু দিয়ে, আমাদের মানুষ তো বহুকোষী, আমাদের সেল এবং টিস্যু আছে। যেমন উদাহরণ মানুষ, উট ও বাঘ, তাহলে এটা হচ্ছে সব থেকে বড় উদাহরণ। তাহলে আমি তোমাদের যেটা পড়াইলাম যে ম্যামেলিয়া শ্রেণীটা আসতে পারে, এই যে বাঘের যে শ্রেণী অর্থাৎ ম্যামেলিয়া, এটা আসতে পারে পরীক্ষায়। তারপরে ওইদিকে তোমাদের পড়াইলাম অ্যাভেস বা পক্ষীগুলোটাও আসতে পারে। তাহলে এই সকল পড়াগুলো তোমাদের পড়তে হবে। যেমন মানুষের এই যে যতগুলো বৈশিষ্ট্য, কয়টা, 3, 4, 5, 6, 7টা বৈশিষ্ট্য তোমাদের একবারে মুখস্থ করতে হবে, ফলে তোমরা লিখতে পারবা। এগুলো মুখস্থ করবে। যেমন ত্বকে বিভিন্ন ধরনের গ্রন্থি থাকে, অর্থাৎ সেল বা টিস্যু থাকে। আরও লিখতে পারো যে এরা মূলত এদের দেহে কি থাকে, ডায়াফ্রাম বা মধ্যাচ্ছদা থাকে। এই মধ্যাচ্ছদাকে আবার 2টা অংশে ভাগ করা হয়, বক্ষগহ্বর, উদরগহ্বর। তো এই জিনিসগুলো পড়বা। তাই আমি সামনের ক্লাসে অর্থাৎ স্টেপ 5-এ তোমাদের সাথে আলোচনা করব প্রশ্ন ব্যাংক এবং এই যে এই জায়গাটা অর্থাৎ শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, এটা আমি এর পরের ক্লাসে ইনশাল্লাহ করব। তো সবাইকে রোজার অর্থাৎ রোজায় থাকার আগ্রহ, অর্থাৎ সবাই রোজা থাকুক এবং ইবাদত করো আল্লাহ, এবং আমার ক্লাস দেখতে থাকো। ইনশাল্লাহ পরের ভিডিওটা তোমরা পেয়ে যাবে। দোয়া করি। আসসালামু আলাইকুম।